দীর্ঘ 10 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে। তো কম্পিটিশন লেভেল কতটা হাই হতে পারে তোমরা বুঝতে পারছো। আর যদি বলি এসএলএসটি পরিবেশবিদ্যা এই সাবজেক্টের কথা, তো এখানে কম্পিটিশন আরো বেশি, কারণ এখানে সিট অনেক কম। তো এই পরিবেশবিদ্যারই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল কনভেনশন অ্যান্ড সামিট। এটা নিয়ে আজ আলোচনা করব। তো একদম প্রথমেই বলি, পরিবেশবিদ্যা সাবজেক্টটি খুবই সাম্প্রতিক। এই ধরুন 2011 সাল থেকেই স্কুলে বা কলেজে এটা সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্তি হয়েছে। তো এর আগে তো পড়ানো হতো না, এর আগে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে পড়ানো হতো, মেন সাবজেক্ট হিসেবে নয়। তো যাই হোক, আহ, কেন আমরা পরিবেশকে প্রাধান্য দিলাম? আহ, আমরা তো মানুষ, বুদ্ধিমান প্রাণী। তো পরিবেশকে কেন প্রাধান্য দিলাম? কারণ স্বার্থ ছাড়া আমরা এক পাও চলি না। তো আমরা যখন দেখলাম স্থানীয় স্তরে বা বৈশ্বিক স্তরে পরিবেশের অনেক অপ্রীতিকর ঘটনা যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলছে, হ্যাঁ ঘটেই চলেছে। যেমন এই ধরো, মেরু অঞ্চলের বরফের গলন, জলস্তর বৃদ্ধি, সমুদ্র জলস্তর বৃদ্ধি, দ্বীপ জলমগ্ন হয়ে যাওয়া। কারণ এই যেমন ইউরোপের সাম্প্রতিক একটা ঘটনা, ইউরোপের 7 দিনের গরমে প্রায় 150 জন লোক মারা গেছে। এইরকম বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। যার জন্য দেখলাম যে না, এবার আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে, না হলে তো আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়বে। তো এমন এরূপ অবস্থায় আমরা পরিবেশ সংরক্ষণের কথা আর কি ভাবা শুরু করেছি। তা যাই হোক, তো চলো দেখি। 1962 সাল রেসেল কার্সন নামক একজন পরিবেশবিদ, তিনি একটা বই লেখেন। বইটার নাম হচ্ছে কি, সাইলেন্ট স্প্রিং। ইনি ইউএস এর বাসিন্দা ছিলেন। আচ্ছা, এই বইতে কি আছে? এই বইতে ছিল তৎকালীন পাখি, মানে তৎকালীন ওই যে ইউএস এরই একটা, মানে ক্যালিফোর্নিয়া নামে একটা জায়গায় পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন, এবং কেন কমে যাচ্ছে, তিনি সেই পাখিদের নিয়ে রিসার্চ করলেন এবং দেখলেন তাদের শরীরে এই ডিডিটি নামক যে কীটনাশক, এটা পাওয়া গেছে, এবং এর ফলেই পাখিগুলো মারা যাচ্ছে। সরি। তো তিনি এই বইটাতে বেসিক্যালি এইটা নিয়ে রিসার্চ করা, কেমন মানে কি কি প্রভাবে হচ্ছে। আহ, জেনে নাও একটু। ডিইটির ফুল ফর্মটা হচ্ছে ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, তোমরা জানো সবাই, পরীক্ষায় আসে কিন্তু এটা, হ্যাঁ মনে রাখবে। আচ্ছা, এই ডিডিটি হচ্ছে জলে অঘুলনশীল, অর্থাৎ কি ওয়াটার ইনসলুবেল। এর মানে কি? সরি, এর মানে হচ্ছে কোনো জলাশয়, মনে করো আমরা ডিডিটি ব্যবহার করছি কীটনাশক হিসেবে, এবার সেটা কোনো জলাশয়, হ্রদ বা পুকুর বা বড় জলাশয় বা নদীতে পড়ছে। এবার এই সময় এটা কি, ছোট মাছ বা কীট পতঙ্গ খাচ্ছে এটা, ঠিক আছে, তাদের শরীরে যাচ্ছে এবং তাদের শরীরে গিয়ে জমা হচ্ছে। এই যে, যেহেতু জলে অঘুলনশীল, ওই জন্য শরীরে জমা হচ্ছে। এবং জমা হওয়ার পরে যখন ছোট মাছকে আর একটা বড় মাছ খাচ্ছে, বড় মাছকে একটা পাখি খাচ্ছে, তখন এই স্থানান্তরিত হচ্ছে। এই যে শরীরে জমা হওয়াটাকে বায়োম্যাগনিফিকেশন বলে। এটা আমরা পরে পড়বো। যাই হোক, তো এইভাবেই মানে কোনো প্রাণীর মৃত্যু হচ্ছে, ঠিক আছে, এরকম পাখিদেরও মৃত্যু হচ্ছে এইভাবে। তো এই বিষয়ে রিসার্চ করেছেন, এবং এই বিষয়টা এই সাইলেন্ট স্প্রিং বইতে উনি নথিবদ্ধ করেছিলেন। তো সাইলেন্ট স্প্রিং এর বাংলা তো তোমরা সবাই জানো, কি, স্তব্ধ বসন্ত। কেন হচ্ছে বুঝতেই পারছো। যাই হোক, দেখো আমি এখানে লিখে দিয়েছি। এটি খাদ্য শৃঙ্খলের দ্বারা জীব দেহে স্থানান্তরিত হয়, অর্থাৎ কি ফুড চেইন দ্বারা একটা জীব থেকে অন্য জীবে যায়, যেহেতু অঘুলনশীল। এবং সেখানে গিয়ে কিডনি, তারপর লাঞ্চ, কিডনি, লিভারে জমা হয়, এবং পাখি বা অন্য জীবের ক্ষতি করে বা মৃত্যু হতে পারে, যেটা হয় পাখিদের ক্ষেত্রে। তো এই হচ্ছে ফার্স্ট, তিনি এই যে রিসার্চ করেন। আর একটা খুব প্যাথেটিক ঘটনা, সেটা হচ্ছে 1992 সালে, সরি 1982 এই 62 সালে ইনি বইটা প্রকাশ করেন, এবং 1964 সালে ইনি মারা যান। অর্থাৎ কি, এই যে রেসাল কার্সন ছবি দেওয়া আছে দেখে নাও, ইনি মারা যান। এনার ব্রেস্ট ক্যান্সার ছিল। আহ, তার ফলে ইনি মারা যান। যাই হোক, ইনি মারা যাওয়ার পর এনার বই নিয়ে, মানে এই যে সাইলেন্ট স্প্রিং বইটা নিয়ে হইচই শুরু হয়ে যায় বৈশ্বিক লেভেলে।
সংরক্ষণের বিষয়ে আর কি। যাই হোক, এই হচ্ছে একটা ফার্স্ট স্টেপ বলা যায়, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণের। তো চলো নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে, সরি, এক মিনিট। আচ্ছা, চলো। হ্যাঁ, তোমরা ইউনেস্কোর নাম সবাই শুনেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে পরিবেশ সম্পর্কীয়, মানে প্রথম সম্মেলন, সবথেকে বড় সম্মেলন যেটা হচ্ছে বৈশ্বিক স্তরে, সেটা হচ্ছে ইউনেস্কো দ্বারাই হয়। ইউনেস্কোর ফুল ফর্ম দেখে নাও, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হবে, এখানে একটা অ্যান্ড হবে, সবাই লিখে নিও। যাই হোক, একটু ভুল হয়েছে, সরি। আচ্ছা, এরা কি করে? এরা হচ্ছে প্রথম বৈশ্বিক লেভেলে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা বায়োস্ফিয়ার কনফারেন্স একটা আয়োজন করে। বায়োস্ফিয়ার কনফারেন্স মানে কি? জীব বৈচিত্র্য সম্পর্কীয় সম্মেলন, এটা ফার্স্ট করে। ঠিক আছে। আচ্ছা, ইউনেস্কো হেড অফিসটা দেখে নাও কোথায়। এটা হচ্ছে কোথায়? প্যারিসে। আচ্ছা, তো এই সম্মেলন থেকে ঠিক করা হয় যে বায়োস্ফিয়ারকে, মানে হচ্ছে কি, আম, জীবমণ্ডলকে সংরক্ষণ করা প্রয়োজন, এবং সেটা এই বায়োস্ফিয়ার রিজার্ভ শুরু করা হয় 1971 সাল থেকে। কত? 1971 সাল থেকে। এবং আহ, তখন ইউনেস্কো দ্বারা নাম দেওয়া হয় ম্যাভ। এর ফুল ফর্মটা কিন্তু প্রায়শ পরীক্ষায় আসতে দেখা যায়, তো দেখে নাও ফুল ফর্মটা। ম্যান অ্যান্ড বায়ো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ফুল ফর্মটা দেখে নেবে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ভারতবর্ষের টোটাল ম্যাভ, মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টা। এর থেকে ইউনেস্কো দ্বারা রেকগনাইজড হচ্ছে 11টি। ঠিক আছে। আর ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। মনে রাখবে নীলগিরি কোথায়? নীলগিরি সাউথ ইন্ডিয়ায় আছে। এই হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা ম্যাপ, মানে আঁকার চেষ্টা করলাম। যাই হোক, এই যে এই স্থানটা নীলগিরি পর্বতমালা অবস্থিত। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে জানাবে এই পর্বতমালা তিনটে রাজ্যে, মানে তিনটে রাজ্যে বিস্তৃত। তো কি কি রাজ্য এখানে আছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। 1969 সালে, অর্থাৎ কি, আহ, 1 বছর পর আর কি। হ্যাঁ, ম্যাপ তৈরি হবার 1968 পরে, ইউনেস্কোর পরে 1969 সালে কি, ক্যালিফোর্নিয়াতে সান্তা বারবারা নামক একটা অঞ্চল আছে। ঠিক আছে। ক্যালিফোর্নিয়া কোথায়? এটা ইউএস, সরি, ইউএসএ। এখানে ক্যালিফোর্নিয়া আছে। ঠিক আছে। এখানে সান্তা বারবারা নামক একটা স্থানে অয়েল স্পিল হয়। অয়েল স্পিল বলতে কি? অয়েল স্পিল বলতে যেখানে প্রাকৃতিক তেল, ক্রুড অয়েল যেটা বলে। ঠিক আছে। আহ, এই তেল যখন উত্তোলন করার সময় প্রচুর বড় ট্যাঙ্কে পাইপের মাধ্যমে, হ্যাঁ, সরবরাহ করা হয়। সেই পাইপ বা ট্যাঙ্ক ফেটে সেই বিস্তীর্ণ এলাকায়, হ্রদ বা তৃণভূমি জুড়ে, মানে তেল ছড়িয়ে পড়ে, একেই অয়েল স্পিল বলে। তো এর ফলে ওই অঞ্চলের প্রচুর, মানে হাজার হাজার জীব মারা যায়। তো এই ঘটনা দেখে ওখানকারই বাসিন্দা, এটা হচ্ছে গেলার্ড হবে, ল্যান্ড না, গেলার্ড নেলসন এবং কি জুলিয়েন ক্রেন, এই নামক দুইজন ব্যক্তি, ওরা ঠিক করে যে এইভাবে তো চলতে দেওয়া চলে না। হ্যাঁ, মানে খুব বাড়বাড়ন্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, উন্নয়ন তো থাকবেই, কিন্তু এইভাবে পরিবেশের ক্ষতি করে তো চলতে দেওয়া চলে না। তো ওনারা একটা কমিটি গঠন করলেন, কি কমিটির নাম দিলেন? নেলসন কমিটি। ভালো করে বুঝবে, নেলসন কমিটি এনার নামে, হ্যাঁ, এই যে গেরার্ড নেলসনের নামে। এটা কবে স্থাপিত হয়? 1970, 1 বছর পর পর আর কি, 1970 সালে। এইবার আহ, সেই বছরই এই যে জুলিয়ান কোরেন, ঠিক আছে, এনার বার্থডে ছিল কত? 22 তারিখে, 22শে এপ্রিল এনার বার্থডে ছিল। ওনারা ঠিক করে যে এই বার্থডেতে উনি আর্থ ডে হিসেবে পালন করবেন। তো তারপর থেকেই প্রতি বছর উম, এই যে 22শে এপ্রিল আর্থ ডে হিসেবে পালন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট ডেট, হ্যাঁ, মনে রাখবে তোমরা। আচ্ছা, এইবার দেখো, ওনারা সেই সময় একটা সিম্বলও তৈরি করেছিলেন। সেই সময় সিম্বলটা এই ছিল, দেখো, একটা এই যে শূন্য দিয়ে মাঝখান দিয়ে এটা, এর মানে কি আছে? এখানে একটা ই বোঝা যাচ্ছে না? এর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল,
আর ওতে হচ্ছে অর্গানাইজেশন। এই একটা সিম্বলও করেছিলেন, আর্থ ডে সিম্বল। এখনো তোমরা ওয়েবসাইটে গেলে, আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, এটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, একবার গিয়ে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে আর্থ ডে, এটা দেখতে পাবে। তো এই দেখো, এই আর একটা মানে উদ্যোগ শুরু হয় কি আর্থ ডে পালন করার। হ্যাঁ, এগুলো কিন্তু বৈশ্বিক স্তরে এই যে শুরু হচ্ছে, ধীরে ধীরে শুরু হচ্ছে। এখনো বড় কোনো সম্মেলন হয়নি। হ্যাঁ, ইউনেস্কো বাদে, যেখানে সকল দেশ একসাথে পার্টিসিপেট করেছে। আর চলো নেক্সট দেখে নিই। হ্যাঁ, স্টকহোম কনফারেন্স, 1972 সাল। এইবার দেখো, এই যে 1972 সালে এই যে যে কনফারেন্স অনুষ্ঠিত হয়, স্টকহোম কনফারেন্স, এইটা হচ্ছে বিশ্বের মানে সর্বপ্রথম, মানে কি সর্বপ্রথম বৈশ্বিক স্তরে, মানে অনেকগুলো দেশ মিলে, এতক্ষণ তো বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি উদ্যোগ নিয়ে কাজ করেছিল, এই হচ্ছে অনেকগুলো দেশ মিলে একসাথে, মানে অনেকগুলো দেশের প্রধান মিলে, দেখো 113টা দেশ এখানে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, অংশগ্রহণ করেছিল। আহ ডেটটা মনে রাখবে, 5 থেকে 16ই জুন পর্যন্ত। হ্যাঁ, 1972 সাল। তো এই যে হচ্ছে মানে বৈশ্বিক লেভেলে সব থেকে বড় কনফারেন্স, যেটা হচ্ছে স্টকহোম কনফারেন্স, যেটা হচ্ছে পরিবেশ সম্পর্কীয়। হ্যাঁ, তো এখানে 113টি দেশ অংশগ্রহণ করেছিল। আর স্টকহোম কোথায়, অনেকে অনেক সময় প্রশ্ন করতে পারে, তো কি স্টকহোম হচ্ছে সুইডেন, ইউরোপের সুইডেন হচ্ছে স্টকহোম শহরে এই সম্মেলনটি হয়েছিল। আচ্ছা, এখানে মেন উদ্দেশ্য কি ছিল? এখানে মেন উদ্দেশ্য ছিল কি, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, মানে কি সতর্কতা বাড়ানো। হ্যাঁ, পরিবেশের সতর্কতা বাড়ানো। হ্যাঁ, আর হচ্ছে কি পরিবেশ সংরক্ষণ, এটা হচ্ছে এখানে মেন উদ্দেশ্য ছিল। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, উনি এই সম্মেলনে পার্টিসিপেট করেছিলেন। তারই একটা ছবি এখানে আছে। আচ্ছা, এই সম্মেলনের রেজাল্ট কি কি আসলো, চলো দেখে নিই। কি হচ্ছে, স্টকহোম ঘোষণাপত্র তৈরি হলো, এটাকে কি বলে, স্টকহোম ডিক্লারেশন বলে এটাকে। আচ্ছা, এখানে কি 22টা সেকশন ছিল বা নীতিমালা, বাংলায় বললে, ইংরেজিতে মনে রাখবে, 22টা সেকশন ছিল। এই 22টা সেকশনকেই বলা হতো কি, এই সরি 26টা সেকশন ছিল। হ্যাঁ, এই 26টা সেকশনকেই বলা হতো কি স্টকহোম ডিক্লারেশন। হ্যাঁ, এখানে বিভিন্ন নীতির কথা দেওয়া হয়েছিল যে কিভাবে পরিবেশকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, এই যে বিভিন্ন নীতি বা নিয়ম, এটাকে স্টকহোম ডিক্লারেশন বলে। আচ্ছা, তারপর কি আছে, 109টা সুপারিশ ছিল এবং একটি রেজুলেশন ছিল। আচ্ছা, আচ্ছা, আর কি কি রেজাল্ট হয় দেখে নিই আমরা একবার, হয়েছিল ওখানে। সরি, আচ্ছা একবার দেখে নাও, একটু মুছে নিই। আচ্ছা, মেন রেজাল্ট যেটা হয়েছিল, এটা 1 হবে, এটা 1, এটা 2 হবে। আচ্ছা, মেন রেজাল্ট কি হচ্ছে, ইউএনইপি। হ্যাঁ, সবাই নাম শুনছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফুল ফর্ম গুলো দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। হ্যাঁ, এই গঠন হয়েছিল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, মানে ইউএনইপির গঠন হয়েছিল। এর হেড অফিস কোথায়? নাইরোবি, আফ্রিকা মহাদেশ, মানে কি আফ্রিকা কেনিয়ার, মানে আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে, নাইরোবিতে এই এর হেড অফিস আছে কি, ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আচ্ছা, এর কাজ কি ছিল? এর কাজ হচ্ছে যাবতীয় পরিবেশ সম্পর্কীয় যাবতীয় মানে সমস্ত কাজের সঞ্চালন করা। এখনো কিন্তু এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ ভাবেই করে। আমরা এই পরিবেশবিদ্যা পড়তে না, মানে বারবারই এনও ইউএনইপির নাম শুনবো। তো এটা গঠন হয়েছিল কি এই স্টকহোম কনফারেন্সে। তো বুঝতেই পারছো, খুব বড় মাপের কনফারেন্স হয়েছিল এটা। আচ্ছা, নেক্সট কি হয়েছিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এই সেদিনই চলে গেল। হ্যাঁ, 5 জুন। তো হ্যাঁ, কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, মানে এই সম্মেলনে তাহলে কি ঠিক করা হলো, যে আমরা এবার থেকে প্রতি বছর পরিবেশ দিবস পালন করব। তো সেটাও এখানে সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, কবে সিদ্ধান্ত হয়েছিল? 1972 সালে প্রতি বছর ওরা সিদ্ধান্ত করেছিল যে পালন করার সিদ্ধান্ত হয়েছিল। এবং 1974 সালে 5ই জুন পালন করা হয়েছিল কি পরিবেশ দিবস। তো এখানে হোস্ট করেছিল ফার্স্ট হচ্ছে ইউএসএ। আচ্ছা, প্রথম থিম মানে এর প্রতিটা প্রতি বছরই পালন করা হয় এবং একটা করে থিম দেওয়া হয়। ঠিক আছে, প্রথম থিমটা ছিল হচ্ছে আওয়ার অন আর্থ, বা এখানে অনেক সময় আওয়ার এই অনলি অন আর্থ বলে, দু রকম আছে। এটা মনে রাখবে, অনেক জায়গায় অনেক কোশ্চেন আমি দেখেছি পড়তে এটা। ঠিক আছে, এই তাহলে নেক্সট হলো কি, এনভায়রনমেন্টাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। ঠিক আছে, এটা পালন করার একটা আনুষ্ঠানিক ব্যাপার, এটা হলো আর কি, এখানে সিদ্ধান্ত হলো। আচ্ছা, আর একটা দেখে নাও। সরি, আর হচ্ছে কি, জিইএমএস, কি গ্লোবাল এনভায়রনমেন্টাল সার্ভিস, এরও গঠন করা হয়। এরও কাজ আছে, আমরা পরে করবো, একটু তাড়াতাড়ি করে নিই আমরা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নিই। আচ্ছা হ্যাঁ, এখানে আর একটা জিনিস ঠিক করা হয় স্টকহোম কনফারেন্সে,
সেটা হচ্ছে এখানে ঠিক করা হয় যে আমরা তো ডিক্লারেশন একটা করলাম, স্টকহোম ডিক্লারেশন, এখানে অনেক নীতি আমরা নির্ধারণ করলাম, ঠিক আছে, অনেকে সুপারিশ করেছে। এইবার এই নীতিগুলো ঠিক করে মানে অ্যাপ্লাই হচ্ছে কিনা, হ্যাঁ, বাস্তবে এগুলো তো অ্যাপ্লাই করতে হবে, শুধু তো সেকশন করে রাখলে হবে না। তো নীতিগুলো অ্যাপ্লাই হচ্ছে কিনা এবং তার ফলে পরিবেশেও যে দূষণগুলো হচ্ছে সেটা রোধ হচ্ছে কিনা সেইগুলো দেখার জন্য ছোট ছোট মিটিং তো চলবেই। আর হচ্ছে প্রতি 10 বছর অন্তর আমরা আবার এরকম মানে বৈশ্বিক স্তরে অনেক দেশ মিলে এক জায়গায় হব, মানে একত্রিত হব এবং সেখানে আমরা আহ, আমাদের পুরো আর কি এটা দেখবো আর কি। হ্যাঁ, তো কি প্রতি 10 বছর অন্তর 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 এটা হবে। হ্যাঁ, বৈশ্বিক স্তরে বড় বড় কনফারেন্স। তো এই যে 1972 সাল, তো ঠিক এর 10th অ্যানিভার্সারি, মানে হচ্ছে 10 বছর পর 1982 সালে, 1982 সালে আবার ওই বৈশ্বিক স্তরে সম্মেলন হয়। সেটা হচ্ছে কোথায় হয় দেখো, চিনতে পারো জায়গাটা, নাইরোবি। হ্যাঁ, নাইরোবি কোথায় ছিল? আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে নাইরোবি শহর আছে, যেখানে ওই যে ইউএনইপির হেড অফিস, সেখানেই নেক্সট কনফারেন্সটা হয়। কত হয়, কত সালে? 1962 সালে। তো এখানে দেখে নাও, ইম্পর্টেন্ট আছে, ব্রুকল্যান্ড কমিশন গঠন করা হয় এবং এই কমিশনের একটা রিপোর্ট, সেই রিপোর্টকে খুব মানে পরীক্ষায় প্রায়শ আসতে দেখা যায়, আওয়ার কমন ফিউচার। এটা হচ্ছে এই ব্রুকল্যান্ড কমিশনের রিপোর্ট, এটা মনে রাখবে, ঠিক আছে? আর এখানে কি রেজাল্ট থাকে? এখানে বলছে মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্ট, মানে কি, মানে ডেভেলপমেন্ট তো হবে, মানে সব দিক দিয়ে ডেভেলপমেন্টের কথা বলে, হ্যাঁ, এবং বিভিন্ন দিক দিয়ে। আচ্ছা, তাছাড়া একটা কি রেজাল্ট, মেইন রেজাল্ট হচ্ছে ডেভেলপমেন্ট প্লাস কনজারভেশন। ওই যেমন সান্তা বারবারাতে ঘটেছিল, অয়েল স্পিল ঘটেছিল, হ্যাঁ, মানে আমরা তৈল তো উত্তোলন করতেই হবে আমাদের আম, চাহিদা, নাহলে তো আমাদের এই গাড়ি ঘোড়া জাহাজ প্লেন চলবে না কিছু। এইবার এই নয় যে এটা কি পরিবেশকে ক্ষতি করে করতে হবে, বলছে পরিবেশকে সংরক্ষণ করতে হবে প্লাস আমাদের উন্নয়নও করতে হবে। যেমন একটা মনে করে একটা রাস্তার খুব দরকার, একটা গ্রামের, এই শহরের গ্রামের মাঝখানে দিয়ে একটা রাস্তার খুব দরকার, হ্যাঁ, অবশ্যই রাস্তা দরকার। এবার এর জন্য অনেক গাছ কাটা পড়ছে, তো আমাদের কি করতে হবে? সেই রিপ্লেস মানে সেই গাছের ধরুন যে গাছগুলো কাটা পড়বে, তার ধরুন আরো 10টা করে গাছ, মানে আরো 10 গুণ করে গাছ অন্য জায়গায় রোপণ করতে হবে। অর্থাৎ কি পরিবেশের সংরক্ষণ হচ্ছে আর ডেভেলপমেন্ট হচ্ছে। তাই বলছে সে মানে সেই টাইপের একটি কথা এখানে বলেছে, কি বলেছে, ডেভেলপমেন্ট প্লাস কনজারভেশন দুটোই করতে হবে। এবং সাথে কি, অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা নিয়ে আমাদের পুরো টপিক আছে, একদম লাস্ট টপিক আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি একটু হালকা করে বলে রাখছি, শুনে নাও। মানে উন্নয়ন এমন হবে, মানে কি, প্রাকৃতিক সম্পদকে আমরা সুস্থভাবে এবং যথেষ্টভাবে ব্যবহার করব, প্লাস হ্যাঁ মানে অপচয় করব না, প্লাস মানে সেটা এমন ভাবে ব্যবহার করব সেটা আমাদের ফিউচার মানে কি ভবিষ্যৎ প্রজন্ম যেন মানে তাদের জন্য রেখে তারপর ব্যবহার করব। এই একটা মেন কনসেপ্টের সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা পড়বো এরপরে। চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা, আমরা কি বলেছিলাম? মানে এই যে 1982 সালে কি হলো, আহ নাইরোবি নাইরোবি কনভেনশন হলো। বলেছি না প্রতি 10 বছর অন্তর আবার দেখা হবে, হ্যাঁ, বৈশ্বিক লেভেলে। তো এর ঠিক আবার 10 বছর পরে সম্মেলন হয়, সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। এইটাই হচ্ছে পরিবেশ সম্পর্কিত সব থেকে বড় সম্মেলন। হ্যাঁ, মানে এতদিন যা হয়েছিল মানে একদম আলোড়ন সৃষ্টি হয়েছিল, এই সময় পরিবেশের দূষণের মাত্রাও বেড়ে বেড়ে গেছিল। হ্যাঁ, ওই জন্য হচ্ছে মানে একদম শুধুমাত্র পরিবেশ সম্পর্কে সম্মেলন বলা যায় এটা, সব থেকে বড় মতো সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট। আচ্ছা, এর নামও আরো নাম আছে, আমরা বলছি শোনো। তাহলে কি আর্থ সামিট কত সালে হয়? 1992 সালে হয়, ঠিক আছে? 1992 সালে আর্থ সামিট হয়। আচ্ছা, কোথায় হয়? রিও ডি জেনারিও, ব্রাজিল। তোমরা ব্রাজিলের নাম সবাই শুনেছো, ওটা কি সাউথ আমেরিকায় অবস্থিত। ব্রাজিল, যেখানে অ্যামাজন ফরেস্ট বা অ্যামাজন নদী দুটোই পাওয়া যায় ওখানে। অ্যামাজন অববাহিকাই তো অ্যামাজন ফরেস্ট গঠিত। আচ্ছা, সেই রিও ডি জেনারিও, হ্যাঁ, মানে ব্রাজিলের রিও ডি জেনারিওতে এই সম্মেলন হয়। আহ, ওই জন্য এর আরেকটা নাম হচ্ছে রিও সামিট। মনে রাখবে কি নাম? রিও সামিট। আচ্ছা, এই যে, সরি, আচ্ছা, এর আরেকটা নাম আছে, ইউএনসিইও, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। এটাও মানে এটাও বলে এই সাবমিট, আরেকটা নাম আছে। আচ্ছা, অনুষ্ঠান আরেকটা জিনিস, প্রতিটা পরীক্ষায় আমি আসতে দেখেছি, অনেক পরীক্ষায়, আচ্ছা, পরিবেশ কিন্তু শুধুমাত্র এসএলএসটির জন্য না, অনেক পরীক্ষায় মানে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ইউপিএসসি লেভেলের প্রতিটা পরীক্ষায় পরিবেশের কোশ্চেন থাকবেই মাস্ট। তোমরা দেখে নেবে যারা অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আচ্ছা, দেখো, 3 থেকে 14 জুন পর্যন্ত, এই দিনটা মনে রাখবে, 3 থেকে 14 জুন পর্যন্ত এই সাবমিটটা চলে আর কি। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে। আচ্ছা, এখানে 178 মানে 178 রাষ্ট্রের প্রতিনিধি এবং 1400-ও বেশি বেসরকারি সংগঠন এখানে হচ্ছে পার্টিসিপেট করেছিল, অর্থাৎ অংশগ্রহণ করেছিল।
যে টার্গেট কি ছিল? টার্গেট ছিল পরিবেশ ও প্রজাতি সংরক্ষণ। ওই মানে প্রতিটা এরই টার্গেট হচ্ছে কি কনজারভেশন করা, সংরক্ষণ করা। হ্যাঁ। আচ্ছা, আর কি অ্যাওয়ারনেস অফ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে মানে এখানে একটু অন্যরকম, সেটা হচ্ছে কি নন কনভেনশনাল শক্তির ব্যবহার। অর্থাৎ কি নন কনভেনশনাল? কনভেনশনাল মানে চিরাচরিত শক্তি, যেগুলো আমরা ব্যবহার করে আসছি প্রথম থেকে, যেমন কয়লা, খনিজ তেল, এগুলো। কিন্তু অচিরাচরিত শক্তি যেগুলো হচ্ছে ব্যবহার কম করি আমরা, সেটা হচ্ছে কি সৌরশক্তি, বায়ু শক্তি। তাহলে কি এই শক্তির ব্যবহারের কথা এখানে বেশি করা হয়েছে, যেমন সৌরশক্তির ব্যবহার বেশি করতে হবে, সেইটা এখানে মানে অ্যাপিল করা হয়েছিল আর কি। যাই হোক, চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই বসুন্ধরা সম্মেলনে বা আজ সাবমিটে হয়েছিল, সেটা হচ্ছে এজেন্ডা 21। হ্যাঁ, এখানে যে নীতিমালা, যত নীতি নির্ধারণ করা হয়েছিল সেটা এর মধ্যেই। এজেন্ডা 20 এখানে চারখানা ছিল, পরে একটা দেখে নেবো আমরা। যাই হোক, এখানে কি বলছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন, কনজারভেশনের কথা বলা হয়েছে, কি পাওয়ার্টি মানে কি দারিদ্রতা কমানোর কথা বলা হয়েছে, এবং পপুলেশন বৃদ্ধি কমানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস মানে বৈশ্বিক স্তরে লক্ষ্য করা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা দারিদ্রতা কমাই, মানে দারিদ্রতা কমানোর মাধ্যমেই একমাত্র পরিবেশ দূষণ রোধ করা যাবে। এটা ওরা ফিল করেছিল বা ধারণা মানে ফিল করতে পেরেছিল, যার জন্য এখানে একটা মেন টার্গেট হিসেবে রাখা হয় কি দারিদ্রতা কমাতে হবে এবং পপুলেশন বৃদ্ধিও কমাতে হবে। আচ্ছা, আরেকটা কি আছে? ও মানে ইয়ার ওয়াটার, ওয়াটার ইয়ার ফুড, হ্যাঁ ভালো কোয়ালিটির মাত্রা, মানে কোয়ালিটিটা ভালো করার কথা বলেছিল। ওকে, চলো নেক্সট দেখে নিই। আচ্ছা, আমরা আগেই কি বলেছি যে প্রতি 10 বছর অন্তর অন্তর এই যে সম্মেলন হবে, হচ্ছে তো 1992 সালে হয়েছিল, তাহলে আবার কবে হবে? 2002 সালে। আচ্ছা, নেক্সট সম্মেলন হয়েছিল তবে কি 2002 সালে, এটা হচ্ছে জোহেন্সবার্গে হয়েছিল। আচ্ছা, জোহেন্সবার্গ কোথায়? আফ্রিকা মহাদেশের জোহেন্সবার্গ শহরে হয়েছিল, কি 2 থেকে 11 সেপ্টেম্বর মাস পর্যন্ত। আচ্ছা, ওখানে দেখো রিও সাবমিটের ঠিক 10 বছর পর এটা হয়েছিল, ওই জন্য একে রিও 10ও বলা হয়। এর আর একটা নাম আছে আর্থ সাবমিট 2। হ্যাঁ, আরো একটা নাম আছে, সেটা হচ্ছে WSSD, অর্থাৎ কি অল সাবমিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে এই অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে। আচ্ছা, আবার এটা ঠিক 10 বছর পরে, এগুলো কম ইম্পর্টেন্ট, তবু দেখে নাও 10 বছর পরে কি হয়েছিল? রিও সাবমিট। হ্যাঁ, 2012। এটা আবার রিওতে, ব্রাজিলের ওই যেখানে ফার্স্ট রিও সাবমিট হয়েছিল, সেখানে এখানে রিও ডি জেনারিতে এটা হয়েছিল। এখানে রিও 20ও বলা হয়, বা সাবমিট 3ও বলা হয়। তো এতক্ষণ ধরে আমরা এই পুরো টপিকটা তো আলোচনা করলাম, তা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই টপিক থেকে কি স্যার আরো কোনো প্রশ্ন আসে? তো দেখে নাও, আমি কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। সম্প্রতি হয়ে যাওয়া মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কোশ্চেন ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে, সেখান থেকে এই টপিক থেকে দুখানা কোশ্চেন এসেছে। তো দেখে নাও, প্রথম কোশ্চেনটা দেখে নাও। হচ্ছে কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? কোন দিন? বলো কোন, মনে পড়ছে কিছু? কত দেখো, মানে কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে পালন করা হয় কোন দিন? দেখো, এই যে 5th জুন, মানে কি 5 জুন পালন করা হয়। বলো এটা কিসে হয়েছিল? এটা কিসের রেজাল্ট ছিল? কোন সাবমিটের রেজাল্ট মনে পড়ছে? এটা হচ্ছে, আচ্ছা কমেন্ট বক্সে লিখে দেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, আর্থ সাবমিট মনে পড়ছে? আর্থ সাবমিট মানে কি বসুন্ধরা সম্মেলন। তাহলে কি এখানে কোশ্চেনটা কি? আর্থ সাবমিট মানে কি, মানে কি? মানে হচ্ছে এটি একটি জীব বৈচিত্র্য সম্মেলন ছিল। তো আর্থ সাবমিট মানে কি এখানে বলতে যাচ্ছে? জীব বৈচিত্র্য সম্মেলন 1992। ঠিক আছে, পেয়ে গেলে অ্যান্সার। ওকে, চলো নেক্সট আরেকটা দেখে নিই। আচ্ছা, নেক্সট দেখে নাও। এজেন্ডা 21 এ কতগুলি চুক্তি ছিল? এটা কোথায় ছিল? এজেন্ডা 21 কোথায় ছিল? বসুন্ধরা সম্মেলন ছিল। তো এখানে 4টে চুক্তি ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নাও। বলছে প্রথম বসুন্ধরা সম্মেলন মানে কি? আজ সাবমিট, সেই আজ সাবমিট থেকেই কোশ্চেন এসছে। কি বলছে? প্রথম বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনারিতে, কোথায়? ব্রাজিলে অবস্থিত। রিও ডি জেনারিতে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? এখানে একটা ভালো ইয়ে আছে, বলছি। তো প্রথম যেটা হয়েছিল, কেন প্রথম বলা হচ্ছে? এই যে বসুন্ধরা সম্মেলন টোটাল 3টে হয়, মানে 3টেকেই আজ সাবমিট বলা হয়। আচ্ছা দেখো, একটা ফার্স্ট হয়েছিল 1992 সালে, এটা হচ্ছে ফার্স্ট হয়। তার 2002 সালে, এবং তারপর হয়েছিল 2012 সালে। এটাকে রিও 10 বলা হয়, বা আর্থ সাবমিট, সেকেন্ড আর্থ সাবমিট বলা হয়। আর এটাকে রিও 20 বলা হয়। 2012 সালে যেটা হয়েছিল,
না, 2002 সালে যেটা হয়েছিল এটা জোহানেসবার্গে হয়েছিল, এবং 2012 সালে আবার রিও ডি জেনারিওতে হয়েছিল, পুনরায় সেখানেই হয়েছিল। তো এইবার দেখো তাহলে কি ফার্স্ট বলছে প্রথম বসুন্ধরা সম্মেলন, তাহলে এটাও রিও রিও ডি জেনারিওতে, এটাকে রিও রিও সাবমিটও বলা হয়। ঠিক আছে, এটাকে রিও সাবমিটও বলা হয়। কি বলা হয়? রিও সামিট। তো ফার্স্ট রিও, রিও 10 এবং রিও 20। তো যেহেতু বলছে এখানে প্রথম বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত হয়েছিল কোন সালে তাহলে? কত? 1992 সালে। আচ্ছা, তোমরা যারা প্রপার গাইডেন্সের সাথে একটু ভালো করে প্রস্তুতি নিতে চাইছো, কারণ পশ্চিমবঙ্গে পরীক্ষা তো এই আসলো 10 বছর পর, আবার কবে আসবে কেউ জানি না আমরা। তো নিজেদের অ্যাবিলিটি এখনো অনেকেই আছো যারা ফার্স্ট পরীক্ষা দেবে, নিজেদের অ্যাবিলিটি শো করতে পারোনি। তো তাদের জন্য বলছি, যদি প্রপার গাইডেন্সের সাথে তোমরা তৈরি হতে চাও, তো এই নাম্বারটা যোগাযোগ করতে পারো। আমরা এখানে একটা কোর্স রেখেছি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আর যারা ভাবছো যে না ঠিক আছে কোর্সের দরকার নেই, তো তাদের জন্য ঠিক আছে, ওয়েলকাম। তারা ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস, এমসিকিউ কিছু টপিকও থাকবে, সেখানে থেকে করে নেবে। এবং ভালো কিছু বইও আছে, সেগুলো আমি বলে দেবো পরপর, সেগুলো পড়বে হয়ে যাবে। কিন্তু যারা চাইছো প্রপার গাইডেন্সের সাথে প্রস্তুতি নিতে, তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো জয় হিন্দ, জয় ভারত।